আমরা তো সবসময় বর্তমান নিয়েই কথা বলি তাই না, কিন্তু ভবিষ্যৎ, বিশেষ করে যখন দুটো দেশ ইতিহাস, সংস্কৃতি আর ভূগোল দিয়ে একে অপরের সাথে এতটাই জড়িয়ে আছে। চলুন আজ আমরা সময়কে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি ২০৫০ সালের ভারত আর বাংলাদেশ ঠিক কেমন হতে পারে। আর এটা কিন্তু কোনো মন গড়া গল্প না, বরং ডেটা আর নানান পূর্বাভাসের ওপর ভিত্তি করে একটা আলোচনা। তো আসল প্রশ্নটা হলো এটাই, আগামী কয়েক দশকে এই দুই প্রতিবেশী দেশ কি বিশাল সম্ভাবনার চূড়ায় পৌঁছাবে, নাকি এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে যা আমরা ভাবতেও পারছি না। চলুন এর সফরে একসাথে এগোনো যাক। চলুন তাহলে শুরু করা যাক সবচেয়ে ইন্টারেস্টিং আর আশার দিকটা দিয়ে, অর্থনীতি। কারণ এই দিক থেকে যে পূর্বাভাসগুলো আসছে সেগুলো এক কথায় অবিশ্বাস্য। এই সংখ্যাটার দিকে একবার তাকান, প্রায় $৮৬ ট্রিলিয়ন। ভাবা যায়? বিভিন্ন রিপোর্ট বলছে ২০৫০ সাল নাগাদ পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে এটাই হতে চলেছে ভারতের অর্থনীতির আকার। সহজ ভাষায় বলতে গেলে বিভিন্ন দেশে একই জিনিস কিনতে কত খরচ হয় সেই হিসেবে ভারতের অর্থনীতি হবে পৃথিবীর সবচেয়ে বড়। আর ঠিক পাশেই আমাদের বাংলাদেশও কিন্তু একদমই পিছিয়ে নেই। পূর্বাভাস বলছে বাংলাদেশও একটা অসাধারণ অর্থনৈতিক দৌড়ের মধ্যে আছে, আর ২০৫০ সাল নাগাদ হয়ে উঠবে বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনীতি। এটা ওর নিজের দ্রুত অগ্রগতির একটা দারুণ প্রমাণ। এখন এই চার্টটা দেখুন, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তনের গল্প বলছে। বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রটা যে কিভাবে বদলে যাচ্ছে দেখুন। ভারত চীনকে পেছনে ফেলে শীর্ষে, আর আমেরিকা ৩ নম্বরে। মানে ক্ষমতার ভরকেন্দ্রটা যে ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার দিকেই সরে আসছে, এটা তারই একটা পরিষ্কার ছবি। আর এই যে বিশাল গ্রোথ, এটা কিন্তু শুধু চেনা জানা বড় শহরগুলো, মানে ধরুন দিল্লি বা মুম্বাইকে কেন্দ্র করে হবে না। আসল পাওয়ার হাউস হয়ে উঠবে সুরাট, নাগপুরের মতো নতুন নতুন শহরগুলো। এই শহরগুলোই হয়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব, আর এই স্ফিরিয়ে পড়াটাই এই উত্থানকে আরও মজবুত করবে। অর্থনীতির এই গল্পটা শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু সব কিছুরই একটা অন্যপিঠ থাকে, আর সেটাই হলো জনসংখ্যা আর শহরগুলোর ওপর তার অসম্ভব চাপ। চলুন এবার সেই বাস্তবতার দিকে একটু তাকানো যাক। দেখুন, বিশাল জনসংখ্যা কিন্তু একটা দুইধারী তলোয়ারের মতো। একদিকে এক বিশাল কর্মঠ তরুণ প্রজন্ম, যেটা অর্থনীতির জন্য আশীর্বাদ হতে পারে, যার কথা আমরা একটু আগেই বললাম। আবার অন্যদিকে এই বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার, কাজ, বাসস্থানের যোগান দেওয়া, এটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হবে আসল পরীক্ষা। শুধু সংখ্যাগুলো একবার দেখুন। ২০৫০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে যাবে, আর বাংলাদেশের প্রায় ২০ কোটির বেশি। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো এই কোটি কোটি মানুষ গ্রামে ছেড়ে শহরে আসবে। ভাবুন, একা ভারতেই প্রায় ৪০ কোটি নতুন মানুষ শহরে থাকবে। আর ঢাকার অবস্থা তো আমরা এখনই দেখছি, যেখানে গত ৩০ বছরে জনসংখ্যা বেড়ে প্রায় ৩ গুণ হয়ে গেছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। এটা শুধু একটা শহরের ছবি না, এটা হলো যাকে বলে হাইপার আরবানাইজেশন, মানে বেলাগাম নগরায়নের একটা জলজন্ত ছবি। অপরিকল্পিত বাড়িঘর, ভয়াবহ ট্রাফিক জ্যাম আর সাধারণ পরিষেবাগুলোর ওপর কী সাংঘাতিক চাপ! ঢাকার মতো শহরগুলো তো রোজ এর সাথে লড়াই করছে। এত সব সংখ্যা আর চাপের কথার মাঝে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের এই কথাটা কিন্তু আমাদের আসল লক্ষ্যটা মনে করিয়ে দেয়। ব্যাপারটা শুধু রাস্তা বা বিল্ডিং বানানো নয়, আসল কাজ হলো এমন একটা শহর তৈরি করা যেখানে সবাই নিরাপদে, সম্মানের সাথে থাকতে পারে। এটাই তো আসল চাওয়া, তাই না? অর্থনীতি, জনসংখ্যা, এগুলোর পাশাপাশি আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, যেটা কোনো দেশের বর্ডার মানে না, আর সেটা হলো জলবায়ু পরিবর্তন। এই সংকটটা ভারত আর বাংলাদেশ দুটো দেশকেই এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কিন্তু সরাসরি আমাদের খাবার টেবিলে এসে পড়বে। দেখুন পূর্বাভাস কি বলছে, বাংলাদেশে ধানের উৎপাদন কমতে পারে ৪%, আর গমের উৎপাদন কমতে পারে ৩২% পর্যন্ত। এটা সরাসরি দেশের খাদ্য নিরাপত্তার ওপর একটা বিরাট আঘাত। আর জলের সংকট, সে তো আরও জটিল। একদিকে সমুদ্রের জলস্তর বাড়ছে, যার ফলে বাংলাদেশের বিরাট একটা অংশ ডুবে যাওয়ার ভয় আছে। নোনা জল ঢুকে চাষের জমি নষ্ট করে দিচ্ছে। আবার অন্যদিকে আমাদের নদীগুলোর অবস্থাও ভালো না। তার ওপর আমরা যেভাবে জল ব্যবহার করি তাতেও প্রচুর অপচয় হয়।
সব মিলিয়ে পরিস্থিতিটা খুবই গম্ভীর। আর এই সব কিছুর চূড়ান্ত ফল কি হতে পারে? সংখ্যাটা শুনলে চমকে উঠতে হয়। ২০৫০ সালের মধ্যে শুধু বাংলাদেশেই ২০ থেকে ৩০ মিলিয়ন মানুষ জলবায়ু শরণার্থী বা ক্লাইমেট রিফিউজি হয়ে যেতে পারে। মানে প্রায় ২ থেকে ৩ কোটি মানুষ। এটাও শুধু একটা দেশের সমস্যা থাকবে না, এটা পুরো অঞ্চলের জন্য একটা মানবিক বিপর্যয় হয়ে দাঁড়াবে। এতগুলো চ্যালেঞ্জের কথা শুনে হয়তো মনে হচ্ছে ভবিষ্যৎটা বেশ অন্ধকার, কিন্তু এখানেই আসল কথাটা। যেহেতু সমস্যাগুলো আমাদের সবার, তাই সমাধানটাও একসাথে বের করতে হবে। এখন আর একসাথে কাজ করাটা কোনো অপশন না, এটা করতেই হবে, এটা অপরিহার্য। তাহলে উপায়টা কি? দেখুন, এখানে 4টে জরুরি পথের কথা বলা হয়েছে। প্রথমত, জলের নিরাপত্তা আর নদীগুলোকে বাঁচানোর জন্য দুটো দেশকে একসাথে কাজ করতে হবে। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটা স্পন্সর্ড প্ল্যান দরকার। তৃতীয়ত, বন্যা বা খরার মতো দুর্যোগ সামলানোর জন্য আগে থেকেই একসাথে প্রস্তুতি নিতে হবে। আর সবশেষে, এই সহযোগিতার উপর ভিত্তি করে ব্যবসা বাণিজ্য, পরিবেশবান্ধব ট্যুরিজম এগুলো বাড়াতে হবে। এতে দুই দেশেরই লাভ। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, সুযোগ নাকি সংকট? ২০৫০ সালের ভারত আর বাংলাদেশ কেমন হবে সেই সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে নেওয়া হবে না, সেই সিদ্ধান্ত আমরা নিচ্ছি ঠিক এই মুহূর্তে আমাদের আজকের কাজের মাধ্যমে। ভবিষ্যৎটা আমাদেরই হাতে।